হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিনিয়াস ক্যাম্পাস। আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। আমি সুজয় চলে এসেছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো তোমরা সকলেই জানো যে আমরা WBCS এর লাস্ট 20 ইয়ার্সে এনসিয়েন্ট হিস্ট্রি অর্থাৎ প্রাচীন যুগের ইতিহাস থেকে যে সকল প্রশ্নগুলি এসেছে সেগুলি আমরা সলভ করছিলাম এবং তার ডিটেল অ্যানালাইসিস করছিলাম। সেই 20 ইয়ার্স কোশ্চেন সলভে আজকে লাস্ট ভিডিও। আজকে আমরা লাস্ট 20 ইয়ার্সের যে লাস্ট 5 ইয়ার্স অর্থাৎ 2008 থেকে 2003 পর্যন্ত আমরা সলভ করব এবং তার ডিটেল অ্যানালাইসিস করব। তাহলে কেউ ভিডিওটি মিস করো না বা কেটে কেটে দেখো না, তা নাহলে কিন্তু তোমার বুঝতে অসুবিধা হতে পারে। এবং অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সারের সলভ এবং তার ডিটেল অ্যানালাইসিস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দিও। তুমি এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নের আপডেট কিন্তু সকলের প্রথমে পেয়ে যাবে। তাহলে চলো আমাদের প্রশ্ন উত্তরের পর্ব শুরু করা যাক। তো দেখো আমাদের প্রথম প্রশ্ন চলে এসেছে এবং প্রতিটি প্রশ্নের উপরে কিন্তু এরকম সাল মেনশন করা থাকবে। প্রথম প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য নিম্নের কাকে পরাজিত করেছিল? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সেলুকাসকে। এবং এই সেলুকাস ছিল হচ্ছে আলেকজান্ডারের সেনাপতি, যে পরবর্তীতে চন্দ্রগুপ্ত মৌর্যকে আক্রমণ করবে এবং পরাজিত হয়ে নিজের মেয়ের সাথে চন্দ্রগুপ্ত মৌর্যের বিবাহ দিয়ে দেবে। এবং পরবর্তীতে কিন্তু এই সেলুকাসই মেগাস্থিনিসকে পাঠাবে এবং মেগাস্থিনিস এসে ইন্ডিকা নামক বইটি লিখবে। এবারে দেখো আলেকজান্ডার সম্পর্কে এর আগে বহুবার বলেছি যে 326 খ্রিস্টপূর্বাব্দে ভারতে আসে, সেখানে এই পোরাস বা পুরুষ সাথে যুদ্ধ হবে এবং 323 খ্রিস্টপূর্বাব্দে কী হবে, ব্যাবিলনের কাছে গিয়ে মারা যাবে। এবং এই অম্ভি দেখো, এই অম্ভিকে কিন্তু আলেকজান্ডার বিনা যুদ্ধে পরাজিত করে এবং এই অম্ভিক ছিল কোথাকার রাজা বলো তো? কম্বোজ এবং গান্ধারের রাজা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, সমুদ্রগুপ্তের দরবারের কবি কে ছিলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে হরিসেন। এবং এই হরিসেনই কিন্তু এলাহাবাদ প্রশস্তি লিখেছে, যে প্রশস্তিতে সমুদ্রগুপ্তের কৃতিত্বের বর্ণনা পাওয়া যায়। এবং এই যে সমুদ্রগুপ্ত কিন্তু একাধিক উপাধি নিয়েছিল, তো সেগুলো কিন্তু আমরা এর আগের ভিডিওতে আমরা অনেকবার আলোচনা করেছি। তো তোমরা প্লিজ একবার পুরনো ভিডিওটা দেখে নিও। এছাড়াও এখানে এই যে আই বাটনে ক্লিক করলে তোমরা পুরনো ভিডিও লিঙ্কটা পেয়ে যাবে। এবারে দেখো, আর্যভট্ট হচ্ছে গুপ্ত যুগে বিখ্যাত গণিতজ্ঞ, যিনি শূন্যের আবিষ্কার করেন। এবারে দেখো, নাগার্জুনকে বলা হয় ভারতের আইনস্টাইন। এবং অশ্বঘোষ লিখেছিলেন হচ্ছে বুদ্ধচরিত। এবং এরা দুজনেই কিন্তু তোমাদের কুষাণ যুগের অর্থাৎ কনিষ্কের সময়ের কিন্তু গণিতজ্ঞ বা বিখ্যাত ব্যক্তি ছিলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো যে শকাব্দ শুরু হয় কোন সালে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে, তো দেখেছো তোমরা কিন্তু প্রথমেই ভুল করেছো, তোমরা প্রথমে এইটা ঠিক করেছো, তো এটা হবে না কিন্তু। এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এইটা 78 খ্রিস্টাব্দে। দেখো, বিসি মানে হচ্ছে বিফোর ক্রাইস্ট, মানে খ্রিস্টপূর্বাব্দে, আর এডি মানে হচ্ছে খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো অনেকেই কিন্তু এটা ভুল হয়ে যায়। পরবর্তী প্রশ্ন দেখো যে কোন শাসক ভারতে সর্বপ্রথম স্বর্ণমুদ্রা প্রবর্তন করেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কুষাণ। ঠিক আছে, দেখো যদি এইরকমভাবে প্রশ্ন আসে যে কে প্রথম স্বর্ণমুদ্রা প্রচলন করেন, সেটা কিন্তু কুষাণ হয়ে যাবে। এবং যদি বলে খাঁটি স্বর্ণমুদ্রা প্রচলন করে, তখনও কিন্তু কুষাণ হয়ে যাবে। এবারে দেখো তোমাদের কিছু ইম্পর্টেন্স বলে দিই। এই মৌর্য যুগে কিন্তু তোমাদের কড়ির মুদ্রারও প্রচলন ছিল এবং এই গুপ্ত যুগে কিন্তু তোমাদের ময়ূর মুদ্রা এবং বিশেষত রূপোর মুদ্রা কিন্তু প্রচলন দেখতে পাওয়া যায়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতা হলো একটি শহরী সভ্যতা। দেখো, এই সিন্ধু সভ্যতা সম্পর্কে কিন্তু আমরা এর আগে অনেকবার বলেছি। এবার দেখো, এই যে সিন্ধু সভ্যতার সমাপ্তি হবে কিন্তু লোহার আবিষ্কার দিয়ে, লোহার আবিষ্কার হবে আর সিন্ধু সভ্যতার সমাপ্তি হবে। ওই জন্য কিন্তু সিন্ধু সভ্যতার লোকেরা কিন্তু লোহার ব্যবহার জানতো না বা লোহার সম্পর্কে তাদের কোনো রকম ধারণা ছিল না। পরবর্তী প্রশ্ন দেখো যে কত খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধের পরিনির্বাণ সংঘটিত হয়েছিল, অর্থাৎ কত খ্রিস্টাব্দে গৌতম বুদ্ধ মারা যায়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 483 খ্রিস্টপূর্বাব্দে। কোথায় মারা গিয়েছিল? মল্ল মহাজনপদের কুশীনগরে মারা যায়। এবার দেখো, ওনার যদি জন্ম দেখো, উনি কিন্তু নেপালের কপিলবস্তুর কাছে যে লুম্বিনী নামক স্থান ছিল, সেই লুম্বিনী নামক স্থানে কিন্তু জন্মগ্রহণ করেন। পিতার নাম ছিল শুদ্ধোধন, মাতার নাম হচ্ছে মহামায়া দেবী। ঠিক আছে, এবং উনি কিন্তু 563 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। একে কিন্তু মানে গৌতম বুদ্ধকে তোমাদের শাক্যমুনি বলা হয়, লাইট অফ এশিয়া বলা হয়, এছাড়াও অনেক নামে ডাকা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো যে বৌদ্ধদের প্রধান পবিত্র ধর্মগ্রন্থ কোনটি? তো এর সঠিক উত্তর হয়ে যাবে ত্রিপিটক। এবারে দেখো, এই ইন্ডিকা গ্রন্থকে লিখেছে মেগাস্থিনিস, একটু আগেই কিন্তু বলে দিয়েছি। ঠিক আছে, তো তোমরা একবার এটাকে কমেন্ট করে দাও যে বিনয় পিটকে কী নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো যে চারবাক হলো একটি কিন্তু তোমাদের ধর্মচিন্তার বিদ্যালয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো যে মহাবলীপুরমের রথ মন্দির কার রাজত্বকালে নির্মাণ হয়েছিল? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু প্রথম নরসিংহ বর্মন। এই প্রথম নরসিংহ বর্মনের সময়ে কিন্তু মহাবলীপুরমে রথ মন্দির নির্মাণ হয়।
এবারে দেখো এই প্রথম নরসিংহ বর্মন হচ্ছে পল্লব বংশের রাজা, এবং এই প্রথম নরসিংহ বর্মনই কিন্তু এই যে দ্বিতীয় পুলকেশী রয়েছে এই দ্বিতীয় পুলকেশীকে কিন্তু পরাজিত করে এবং ওদের যে রাজধানী বাতাবি কোন্ড উপাধি নেয়। ঠিক আছে, এবারে দেখো এই রাজরাজ কিন্তু রাজা হওয়ার আগে অরুমলি বর্মা নামে পরিচিত ছিল। রাজেন্দ্র চোল হচ্ছে তোমাদের চোল বংশের শ্রেষ্ঠ রাজা, তিনি গঙ্গাইকোন্ড চোলপুরম উপাধি ধারণ করেছিল। ঠিক আছে, এগুলো কিন্তু এর আগের ভিডিওতে আমরা অনেকবার আলোচনা করেছি। ঠিক, পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নের কে কুর্নিক নামে পরিচিত ছিল? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অজাতশত্রু, এবং এই অজাতশত্রু হচ্ছে বিম্বিসারের পুত্র অর্থাৎ হর্ষাঙ্ক বংশের রাজা, এবং এই অজাতশত্রুই কিন্তু প্রথম বৌদ্ধ সঙ্গীতই করেছিল 483 খ্রিস্টপূর্বাব্দে। এবং দেখো এই বিম্বিসার হচ্ছে হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা, যে কিন্তু শ্রেণিক সোনিয়া উপাধি নিয়েছিল। এবং দেখো এই যে বিন্দুসার মৌর্য বংশের রাজা, যে অমিত্রাঘাত উপাধি নেয়। এবং দেখো এই অশোককে চণ্ডাশোক বলা হয়, এর সময় তৃতীয় বৌদ্ধ সঙ্গীতই হয়েছিল। কোথায় হয়েছিল? পাটলিপুত্র হয়েছিল। পরবর্তী প্রশ্ন, সূর্য সিদ্ধান্ত কে রচনা করেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে আর্যভট্ট, এবং এই আর্যভট্ট সম্পর্কে একটু আগেই বলে দিয়েছি যে শূন্যের আবিষ্কার করেছে। এবার দেখো এই বরাহমিহির লিখেছেন হচ্ছে বৃহৎ সংহিতা। তো তোমরা ঝটপট একবার জানিয়ে দাও যে অষ্টাধ্যায়ী গ্রন্থটি কে লিখেছে। ঠিক আছে, এবার দেখো এই সুশ্রত কিন্তু হচ্ছে একে শল্যবিদ্যার জনক বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিত রাজাদের মধ্যে কে অশ্বমেধ যজ্ঞ করেছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু প্রথম পুলকেশিন। ঠিক আছে, অর্থাৎ বাতাবির চালুক্য বংশের রাজা। এবার দেখো এই দ্বিতীয় পুলকেশিন কি? হর্ষবর্ধনকে নর্মদা নদীর তীরে পরাজিত করবে। এবারে দেখো যদি তোমরা দেখো এই দ্বিতীয় পুলকেশিনের একজন সভাকবি ছিল রবিকীর্তি, যে কি লিখেছিল? আইহোল প্রশস্তি রচনা করেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন আছে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাকে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু শিমুক, এবং এদের যদি রাজধানী দেখো এদের রাজধানী কিন্তু ছিল পৈথান বা প্রতিষ্ঠানে। প্রথম সাতকর্ণী হচ্ছে নানাঘাট শিলালিপি, যেটা লিখছে নয়নিকা। গৌতমী পুত্র সাতকর্ণী এই বংশের শ্রেষ্ঠ শাসক, যার হচ্ছে নাসিক প্রশস্তি রয়েছে, যেটা লিখেছে তার মা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, এবার দেখো এই নন্দ বংশের প্রতিষ্ঠাতা, বিম্বিসার হচ্ছে হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। এবার দেখো বিক্রমাদিত্য অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্তকে বোঝানো হয় যে সরকারি উপাধি নিয়েছিল। তো এগুলো সম্পর্কে কিন্তু এর আগেও আমরা আলোচনা করেছি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, ফকিউকিং কার লেখা? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ফাহিয়েনের লেখা ফকিউকি। আর হিউয়েন কি লিখেছিল কি বলতো? শিকিউকি। আর এবং এরা দুজনেই কিন্তু তোমাদের চীন থেকে এসেছিল, এবং এই ইৎসিংও কিন্তু চীন থেকে আসে, এ শ্রীগুপ্তের সময় এসেছিল, এবং গৌতম বুদ্ধের যে বিশেষ 400টি বই সেগুলো কিন্তু সে চীনা ভাষায় লেখে এবং চীনে নিয়ে চলে যায়। এবার দেখো মেগাস্থিনিস, এই মেগাস্থিনিস হচ্ছে তোমাদের সেলুকাসের দূত ছিল, যে ইন্ডিকা নামক বইটি কিন্তু লিখেছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, কে ভারতের ম্যাকিয়াভেলি নামে পরিচিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু চাণক্য, অর্থাৎ বিষ্ণুগুপ্ত বা কৌটিল্যকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়, যিনি অর্থশাস্ত্র নামক বইটি লিখেছিল। এবং দেখো এই ম্যাকিয়াভেলি হচ্ছে ইউরোপের একজন লেখক, যে প্রিন্স নামে বইটি লিখেছিল, এবং এই অর্থশাস্ত্র আর এই যে প্রিন্স নামের বই দুটো কিন্তু একই হওয়ার জন্য এমনটা বলা হয়। এবার দেখো আবুল ফজল কি লিখেছে? আকবরনামা লিখেছে। ঠিক আছে, আলীবর্দী খাঁ হচ্ছে তোমাদের সিরাজউদ্দৌলার দাদু বলতে পারো, মানে সিরাজউদ্দৌলার আগে আলীবর্দী খাঁ ছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু শশাঙ্ক, এবং শশাঙ্কের যে রাজধানী সেই রাজধানী ছিল কিন্তু কর্ণসুবর্ণ। এবং এই শশাঙ্কের মৃত্যুর পরেই কিন্তু বাংলাতে মৎস্যোন্নয় শুরু হবে, এবং এই মৎস্যোন্নয়ের সমাপ্ত করবে কিন্তু এই গোপাল অর্থাৎ পাল বংশের রাজা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, দিব্যা কোন বিদ্রোহের নেতা ছিলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কৈবত বিদ্রোহ। ঠিক আছে, এবারে দেখো এই কোল বিদ্রোহ হচ্ছিল হচ্ছে 1832 খ্রিস্টাব্দে, এবং এর নেতা হচ্ছে বুদ্ধভগত, জোয়ার ভগত, সাংরাই। এবারে দেখো এই মুন্ডা বিদ্রোহ হয়েছিল 1899 বা 1900 খ্রিস্টাব্দে, এবং এই মুন্ডা বিদ্রোহের নেতা হচ্ছে বিরসা মুন্ডা। এবারে দেখো এই যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল 1855 থেকে 56 খ্রিস্টাব্দে, এবং এই বিদ্রোহের নেতা কিন্তু হচ্ছে সিধু এবং কানু। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, যে অশোকের ব্রহ্মলিপিকে পাঠকদার করেছিল? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু জেমস প্রিন্সেপ। ঠিক আছে, এবার দেখো এই কানিংহামকে বলা হয় ভারতের প্রথম প্রত্নতাত্ত্বিক। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, সন্ধ্যাকর নন্দী কার সভাকবি ছিলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে পাল বংশের যে রামপাল ছিল তার রামপালের সভাকবি ছিলেন, এবং এই জন্যই কিন্তু এই যে সন্ধ্যাকর নন্দী একটি বই লেখেন রামচরিত, যে বইতে কিন্তু রামপালের জীবনী ব্যাখ্যা করা হয়েছে। এবার দেখো যদি বলা হয় রামচরিত মানস, সেটা কিন্তু লিখছে তুলসীদাস। ঠিক আছে, এবার দেখো এই সেন বংশের প্রতিষ্ঠাতা হয়ে যাচ্ছে সামন্ত সেন।
তারপরে আসছে বিজয় সেন, প্রকৃত প্রতিষ্ঠাতা। তারপরে বল্লাল সেন, যে দানসাগর অদ্ভুত সাগর লিখছে। তারপরে হচ্ছে লক্ষণ সেন। ঠিক আছে, এই রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে দন্তি দুর্গ, এদের রাজধানী ছিল মান্যখেতে। ঠিক আছে, এই ছিল আজকের প্রশ্ন উত্তরের পর্ব। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও। এবং আমাদের যে 20 ইয়ার্স এনসিয়েন্ট হিস্ট্রির যে প্রশ্ন উত্তরের পর্ব, সেটা কিন্তু এখানে সমাপ্ত হলো। এর পরবর্তীতে আমরা নতুন কোনো কিছু নিয়ে আলোচনা করব। কারোর যদি কোনো বিষয়ে ডাউট থেকে থাকে, তারা একবার আমাকে কমেন্টে জানিয়ে দিও, তাহলে আমরা তার ভিডিও করে দেবো, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকে সুস্থ থেকো এবং মোটিভেটেড থেকো।